কয়েকটি কথা বলার জন্য এই ভিডিওটা করলাম আর কি। সেটা হচ্ছে যে ইদানিং সময় আমি যেটা বারবার বলি যে আমাদের দেশের শাসক শ্রেণী সোশ্যাল মিডিয়াকে মধ্য দিয়ে একটা সোশ্যাল ইঞ্জিনিয়ারিং, সোশ্যাল মিডিয়া এবং মেনস্ট্রিম মিডিয়া, মেনস্ট্রিম মিডিয়াও কর্পোরেট সেক্টর দখল করেছে বা এক মনোপলিস্টরা। তো এই দুটোকে হাতিয়ার করে সোশ্যাল ইঞ্জিনিয়ারিং চালাচ্ছে। সুতরাং আমরাও যারা দেশের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে নিজস্ব মতামত রাখি, স্বাধীন মতামত রাখি, তাদেরও প্রয়োজন হয়ে পড়ে মাঝে মাঝে যে এই ফেসবুক, ইনস্টাগ্রাম, এক্স হ্যান্ডেল, এই সমস্ত জায়গায় যারা ইউটিউব করেন, ইউটিউবে সেখানে নিজস্ব কথাগুলো বলার প্রয়োজন অনুভব সকলেই করেন, আমিও করি। সেজন্যই ভিডিওটা করা। তা ইদানিং সময় এই ফেসবুকে বিশেষ করে এবং মেনস্ট্রিম মিডিয়াতেও যেটা খুব বেশি আলোচনা হচ্ছে, মানে শাসক শ্রেণী গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, সেটা হচ্ছে যে এক তো হচ্ছে ওই আমাদের এন্টায়ার পলিটিক্যাল সায়েন্স, সে দিগ্গজ যে একজন প্রধানমন্ত্রী আছেন, টেলিপ্রম্পটার ছাড়া যিনি জনসভায় বক্তব্য রাখেন না, যার গুছিয়ে কোনো একটা জায়গা থেকে গুছিয়ে লিখে দেওয়া বক্তব্য নিয়ে যিনি মন কি বাত করেন, যিনি আজ পর্যন্ত একটা সাংবাদিক সম্মেলন করার সাহস দেখাননি, তিনি ওই বন্দে মাতরম নিয়ে সংসদের আলোচনার সূচনা করতে গিয়ে নঙ্কুবাবু না চঙ্কুদা এসব ভুলভাল বলেছিলেন। এটা নিয়ে মিম তৈরি হচ্ছে, সোশ্যাল মিডিয়া এটা নিয়ে মেতে উঠেছে। ওয়েস্ট বেঙ্গলে ওই ফেকুজির যিনি সাগরেদ রয়েছেন, বকলমে চালাচ্ছেন আর কি ওয়েস্ট বেঙ্গলটাকে, তিনি এখানে ধর্মের রাজনীতি শুরু করেছেন। জগন্নাথ মন্দির করে ফেলেছেন, মহাকাল মন্দির করবেন, 700 একর জায়গা ইস্কনকে নদিয়াতে দিয়ে দিয়েছেন। আবার ওই বাম আমলে তৈরি নিউ টাউনে ওখানে নাকি দুর্গাঙ্গন করবেন। ধর্মের রাজনীতি, তারই দলের নাটকটা এখনো পরিষ্কার নয়, কেননা ডিপ স্টেটের ব্যাপার আছে এর মধ্যে। নিশ্চিতভাবে নির্দিষ্ট জায়গায় চিত্রনাট্য লেখা হয়েছে। তারই দলের একজন লুম্পেন, বর্তমানে শোনা যাচ্ছে বহিষ্কৃত না সাসপেন্ড, এই সমস্ত তৃণমূলেতেই সব বহিষ্কার, সাসপেন্ডেড, এ সমস্ত কথাগুলো খুব ভিত্তিহীন কথাবার্তা। যাই হোক, ওর দলের এক লুম্পেন হুমায়ুন কবির বিভিন্ন কারণে মেনস্ট্রিম মিডিয়া বলছে তার ওখানে অনেক সাংবাদিকরাও, বরিষ্ঠ সাংবাদিকরাও বলছেন তার ওখানে জনভিত্তি রয়েছে। যাই হোক, ওই হুমায়ুন কবির বাবরি মসজিদ ডাক দিয়ে দিয়েছে, সেটা নিয়েও মেনস্ট্রিম মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়ায় চিৎকার চেঁচামেচি হচ্ছে। আর দিল্লির যে দল, তারাও ওই গত রবিবার গীতা পাঠ করেছে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে, সেটা নিয়েও হচ্ছে। সেখানে একজন ননভেজ প্র্যাকটিস বিক্রি করছিল, একজন হকার, তাকে মারধর করেছে ওই এই গেরুয়া বাহিনীর সাধু বেশধারী লুম্পেনরা। আমাদের ছোটবেলায় আমাদের কাছে সাধু মানে ছিল সাধু, সাধু মানে একজন ভালো লোক, তাকে সাধু বলা হতো, সাধু বাদ দেওয়া হতো। তো এখনকার সাধুরা তো সব লুম্পেন প্রকৃতির। নিশ্চিতভাবে সকলকেই আমি বলছি না, কেননা গেরুয়া, বসন্ত, রামকৃষ্ণ মিশনের অনেক মহারাজ, শিক্ষিত মহারাজ, তারাও পড়েন। কিন্তু বিজেপির যারা সাধু, এরা যে লুম্পেন সোসাইটির অঙ্গ, এই পুঁজিবাদী সমাজের, বুর্জোয়া সমাজের বিকাশের স্তরে এই লুম্পেনদের জন্ম হয়েছে। এদের নিয়েও সোশ্যাল মিডিয়া হইচই করছে। আসলে সুকৌশলে যেগুলো কার্পেটের তলায় চালান করে দেওয়া হচ্ছে, সেটা হচ্ছে যে আমাদের দেশের লুট হচ্ছে প্রতি মুহূর্তে, কর্পোরেটরা লুট করছে, আমাদের বেকারি বাড়ছে,
আমাদের দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে, চিকিৎসা খরচ মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে, স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়েছে, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। প্রাথমিক স্তরে দেখা যাচ্ছে 65 লক্ষ ছাত্রছাত্রী পড়াশোনা ড্রপ আউট হয়ে যাচ্ছে। সারা দেশে হাজার হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গেছে, ভয়ঙ্কর। ড্রপ আউটে প্রথম স্থান হচ্ছে গুজরাট, দ্বিতীয় স্থান হচ্ছে উত্তরপ্রদেশ, তৃতীয় স্থান বোধহয় বিহার টিহার হবে, মানে বিজেপি শাসিত রাজ্য। ওয়েস্ট বেঙ্গলও পিছিয়ে নেই, এখানে খাতায় কলমে অনলাইন পোর্টালে, বাংলার শিক্ষা পোর্টালে সরকার অনেক কিছু দেখাচ্ছে বটে, কিন্তু আমরা যদি তাকাই, এই 11 সাল পর্যন্ত যে SC STদের জন্য যে হোস্টেলগুলো ছিল, জঙ্গলমহলে আদিবাসী স্টুডেন্টদের জন্য হোস্টেলগুলো ছিল, তৃণমূল বন্ধ করে দিয়েছে। জঙ্গলমহলের অনেক স্কুল বন্ধ হয়ে গেছে। পুরুলিয়াতে আদিবাসী অভিভাবকরা ডিএমের কাছে ধর্নায় গিয়েছিলেন যে আদিবাসী এই সাঁওতাল ভাষার যে টিচার তার নেই, স্কুলে নেই, সেই জন্য দাবি জানাতে গিয়েছিলেন, ভ্রুক্ষেপ করেননি ডিএম। ভয়ঙ্কর খারাপ অবস্থা। সারা দেশে তো উচ্চশিক্ষা ক্ষেত্রে আমরা জানি গবেষণা, যারা ওই ফেলোশিপ পেয়ে গবেষণা করেন সরকারি স্কলারশিপের টাকায়, গরিব নিম্ন মধ্যবিত্ত বাড়ির ছেলেমেয়েরা যেতেন সেখানে। মোদি কেটে, ওনার এন্টায়ার পলিটিক্যাল সায়েন্সে ওনার ডিগ্রি, সুতরাং ওনার পক্ষে ছাঁটাই করাই খুব স্বাভাবিক ব্যাপার। উচ্চশিক্ষায় স্কলারশিপগুলো বেমালুম ছাঁটাই হয়েছে। যে এই যে সমস্যাগুলো, এই যে মজুরির সমস্যা, মজুরির গড় মজুরি আমার ওয়েস্ট বেঙ্গলে এই মুহূর্তে 200 টাকা। আমার এলাকায় শ্যামপুরে ইট ভাটাগুলোতে মহিলারা কাজ করেন 150 টাকা থেকে 170 টাকা দৈনিক রোজে কাজ করেন। ওয়েস্ট বেঙ্গলে এই জঙ্গলমহলে যে ল্যাম্পসগুলো ছিল আদিবাসীদের কোঅপারেটিভের মতন, যেখানে এরা ওই শালপাতা কুড়িয়ে শালপাতার জিনিসপত্র তৈরি করতেন, ওখানে বিড়ি পাতা সংগ্রহ করে বিক্রি করতেন। এই ল্যাম্পসগুলো তুলে দিয়েছে এরা। চা বাগানের নিদারুণ অবস্থা। এই তো কয়লা খনিগুলোর যে অবস্থা করেছে, আমি একটা দেখছিলাম, আমাদের পার্টি নেতা, শ্রমিক নেতা, পশ্চিম বর্ধমান ECL, ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড, সরকার অধিকৃত কয়লা খনি, সেটা প্রায় বন্ধ হওয়ার মুখে। শ্রমিকদের মাইনে দেওয়ার মতন তহবিলের টাকা নেই, কারণ এমন একটা বন্দোবস্ত করা হয়েছে যে ওখানে এর কয়লা বিক্রি হচ্ছে না। তার সর্বত্রই এই সমস্যাগুলো রয়েছে। আমাদের ওয়েস্ট বেঙ্গলে রেগার কাজ বন্ধ। এই যে বছরে 100 দিন, প্রথম ইউপিএ সরকারের আমলে আমাদের দাবি ছিল বামপন্থী 61 জন এমপির, যে বছরে 200 দিন কাজের ব্যবস্থা করতে হবে। প্রণব মুখার্জি, জয়রাম রমেশ এরা মিলে 100 দিনের ওদের যে ইউপিএ তাতে 100 দিনের কাজের ঠিক করেছিলেন। মোদি তো বলেছিলেন সেই সময় যে 100 দিনের কাজের প্রয়োজন নেই, তুলে দেওয়া হবে। উনি প্রধানমন্ত্রী থাকার পর বুঝলেন যে না, এটা রাখতে হবে, এটাকেও বিপণন করা যাবে, মোদির নামে চালানো যাবে। তো সেটা ওয়েস্ট বেঙ্গলে বন্ধ, আর সারা ভারতেই 100 দিনের কাজের বিপুল পরিমাণ ছাঁটাই হয়েছে। এটা সমস্যা। প্রান্তিক বাড়ির ছেলেমেয়েদের লেখাপড়া শেখার ক্ষেত্রে ভয়ঙ্কর সমস্যা তৈরি হচ্ছে ক্রমশ। কারিগরি শিক্ষাক্ষেত্রে যারা লেখাপড়া শিখছে, সেখানে তাদের চাকরির কোনো নিশ্চয়তা নেই। এখন কিছু পণ্ডিত গজিয়েছে, তারা বলছে যে সরকারের কাজ নাকি খুঁজে দেওয়া সরকারের নাকি দায়িত্ব না। আর দুর্নীতি তো একেবারে রন্ধে রন্ধে। ভেজাল ওষুধ, কারণ ভেজাল ওষুধ কোম্পানিগুলো, যে বড় বড় ওষুধ কোম্পানিগুলো, এরা তো কেউ আর নিজেরা ওষুধ করে না, এরা থার্ড পার্টিকে দিয়ে প্রোডাকশান করায়, তারা সেই ওষুধটা নিজেদের ব্র্যান্ড নেমে মার্কেটাইজ করে। তাই এইসব বড় বড় কোম্পানিগুলো কোটি কোটি টাকা, শয়ে শয়ে কোটি টাকা এই বিজেপিকে দিয়েছে, তৃণমূলকে দিয়েছে। দেশের দ্বিতীয় ধনী দল হচ্ছে, আর্থিকভাবে ধনী দল হচ্ছে তৃণমূল, বিজেপির বি টিম। আর প্রথম
দলটা হচ্ছে সবচেয়ে বড় ধনী দলটা হচ্ছে বিজেপি। তাই ভেজাল ওষুধের কারবারিরা টাকা দিয়েছে এদের। স্বাস্থ্য ব্যবস্থা একটা ভয়ঙ্কর সমস্যা। এটা এটা আর আলোচনায় আসছে না। কি আলোচনায় আসছে না, ধর্ম ব্যাপকভাবে সোশ্যাল মিডিয়া থেকে মেন স্ট্রিম মিডিয়া, ওখানে ওই সমস্ত আলোচনাগুলো হচ্ছে। এবং এই আলোচনা যারা এই সব দুর্নীতি থেকে আরম্ভ করে জনজীবনের সমস্যা নিয়ে কথা বলতে যারা আগ্রহী, তারাও স্কোপ পাচ্ছে না, আলোচনায় তাদের যেতে হচ্ছে এবং ওই বিষয় নিয়েই তাদের থাকতে হচ্ছে। তা মানুষের সমস্যাটা কিন্তু ভিন্ন, ধর্ম মানুষের সমস্যা নয়, কোনোদিনই ছিল না। নতুনভাবে আবার এই সলমান রুশদির একটা ইন্টারভিউ দেখছিলাম, মানে সেখান থেকে বুঝতে পারছিলাম যে বিদেশেও কিন্তু ভারতবর্ষের মানে নামের ওপর কালি লেপা চলছে। কারণ বিদেশেও খবরটা পৌঁছাচ্ছে যে ভারতবর্ষের শাসক শ্রেণী মানুষের মধ্যে ধর্মীয় বিভাজন তৈরি করে টিকে থাকার চেষ্টা করছে, ভারতবর্ষকে লুট করছে। এখানে মুক্তকণ্ঠকে টিপে ধরা হয়েছে। ভারতবর্ষের সংবিধান নাকি ফর দ্য পিপল, অফ দ্য পিপল, বাই দ্য পিপল। সংবিধানের মালিক, দেশের মালিক হচ্ছে জনগণ। অথচ কি আমাদের বড়, সবচেয়ে বড় গণতান্ত্রিক দেশ, সেখানে গণতন্ত্রের নামে প্রহসন হচ্ছে। শাসক শ্রেণীর বিরোধী যারা যারা শাসক শ্রেণীর বিরুদ্ধে কথা বলছে, তাদের বিভিন্ন কালাকানুনে আটকে বছরের পর বছর, সার্জিল ইমাম, উমর খালিদ সহ, আর এই হানিবাবু কয়েকদিন আগে 5 বছর জেল খেটে তাকে মুক্তি দেওয়া হয়েছে। এই 5 বছর তার কেন কেন তাকে জেলের মধ্যে কাটাতে হলো, আমাদের বিচার ব্যবস্থা তার কোনো ক্ল্যারিফিকেশান দেয়নি, তাকে জামিন দিয়েছে। একটা মানুষের জীবন থেকে 5 বছর কেড়ে নেওয়া হলো শুধুমাত্র পুলিশ রিপোর্টের জন্য। পুলিশ বাধা, দেখছিলাম সার্জিল ইমামের ক্ষেত্রেও পুলিশ বাধা দিয়েছে, উমর খালিদের ক্ষেত্রেও পুলিশ আদালতে গিয়ে বলছে না, এরা সব ষড়যন্ত্রকারী। তার কোনো তথ্য প্রমাণ হাজির করো, 5 বছর লাগে তথ্য প্রমাণ হাজির করতে। মানে বিচারের নামে প্রহসন। আমাদের ভারতবর্ষের সংবিধান কখনো বলেনি যে বিচারপতিরা জনগণের ওপরে, জনগণের কাছে জবাবদিহি করতে হবে। কেন এই ধরনের অবস্থা? দিনের পর দিন বিনা বিচারে কোনো তথ্য প্রমাণ হাজির করতে পারবে না। আর আমরা তো সকলেই জানি, বিচার বিভাগ তো এটা জানে যে পুলিশ ডিপার্টমেন্ট হচ্ছে, পুলিশ বিভাগ রাজনৈতিক শক্তির দ্বারা, শাসক শ্রেণীর রাজনীতি দ্বারা প্রভাবিত থাকে, করাপ্টেড। এটা তো আদালতে বারবার প্রমাণ হয়েছে। তা সত্ত্বেও বারবার তারা গিয়ে আপিল করছে যে মুক্তি দেওয়া যাবে না, ষড়যন্ত্রকারী, কোনো তথ্য প্রমাণ ছাড়াই বারবার বলে যাচ্ছে। আর তারা বছরের পর বছর জেল খেটে যাচ্ছে। বিচারপতিদের তো, কোর্টের তো ভারতবর্ষের জনগণের কাছে জবাবদিহি করা উচিত, সুপ্রিম কোর্টের উচিত। সরকারি কর্মচারীরা ওয়েস্ট বেঙ্গলের ডিএ পাচ্ছে না, সে মামলা দিনের পর দিন চলছে। আর ডিএ না পেয়ে কত রিটায়ার মানুষ মারা গেল, তার হিসাব আছে। সে সার্ভিস দিল দেশকে, তার প্রাপ্য, তার সঙ্গে চুক্তিবদ্ধ হতো যে দ্রব্যমূল্য বৃদ্ধি ঘটলে অল ইন্ডিয়া প্রাইস ইন্ডেক্স অনুযায়ী সে মহার্ঘ ভাতা পাবে। মানে তার পে রিভিশন করা যাচ্ছে না তো প্রত্যেক মাসে প্রত্যেক দিন, কিন্তু মূল্যবৃদ্ধি করছে, সুতরাং তাকে যেটা পূরণ করা হবে সেটা হবে ডিএ। সে ডিএ দিল না ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট। তার মামলাটা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর সুপ্রিম কোর্টে ঝুলে থাকছে। বেকার প্রার্থীরা যারা যোগ্য ছিল তারা প্যানেলে চাকরি পেল না, যোগ্যতা সত্ত্বেও দুর্নীতির মামলা বলে ঝুলে থাকছে। ইডি, সিবিআই, এরা জনগণের কাছে জবাবদিহি করতে হবে। এরা জনগণের উপরে নয়, সংবিধানটা, দেশটা জনগণের। আদালতে মামলা ঝুলে থাকছে, এটা কোন গণতন্ত্র? আর এটা যেটা বারবার বলি, জল জঙ্গল জমির অধিকার লুণ্ঠিত হচ্ছে, আরবান নকশাল নামের দিকে দেওয়া হচ্ছে। এই সব কিছু বেঁচে দেওয়া হবে বেসরকারি হাতে। বেচে দিলে কি অবস্থা হয়, তো ইন্ডিগোর ফ্লাইটের যে কেলেঙ্কারিটা ঘটলো তা থেকে পরিষ্কার, যেটা জানা গেল যে ওই 27শে নভেম্বর
গৌতম আদানির একটা সংস্থা, সে ওই হরিয়ানাতে একটা ওই পাইলট প্রশিক্ষণ ইনস্টিটিউট আছে, তার কি 72% না কত শতাংশ মালিকানা 800 কত কোটি টাকা দিয়ে কিনে নিয়েছে। এবার সকলকে সেখান থেকে প্রশিক্ষিত হতে হবে। তারপরেই দেখা গেল ইন্ডিগোর এই অবস্থা। হাজার মানে শয়ে শয়ে ফ্লাইট ক্যান্সেল হয়েছে, হাজার হাজার মানুষ হয়ে গেছে, মানে দুর্দশায় পড়েছে বিমানবন্দরগুলোতে। সরকার বলছে দেখছি, খতিয়ে দেখছি, তদন্ত হবে, ক্ষতিপূরণ হবে। ইন্ডিগোর হাতে অত ফ্লাইট দেওয়া যাবে না, অথচ ভারত সরকারের যে বিমান পরিবহন ব্যবস্থা ছিল সেটাকে বেচে দেওয়া হয়েছে টাটার হাতে। টেলিকম সেক্টরে ওই অবস্থা। সরকারের যেটা ছিল বিএসএনএল উচ্চপদস্থ কর্মচারীদের কি করা হয়েছে, উচ্চপদস্থ কর্মচারীরা মানে যারা একেবারে উপরের পোস্টে, একেবারে সবচেয়ে উপরের স্তরের আমলা, তারা এই সমস্ত ওই এয়ারটেল, ভোডাফোন, জিও, রিলায়েন্স এদের কাছ থেকে টাকা খেয়ে বিএসএনএলটাকে রুগ্ন করে দিল। আর ওরা মহানন্দে দিনের পর দিন তারিফ বাড়িয়ে, শুল্ক বাড়িয়ে আজকে কোথায় নিয়ে পৌঁছেছে আমাদের। একটা ফোনটাকে চালু রাখতে গেলে মাসে 200 টাকা খরচ করতে হবে একটা সাধারণ মানুষকে। অথচ এখন রেশন কার্ডে ফোন লিঙ্ক করো, আধার কার্ডে ফোন লিঙ্ক করো, ব্যাংকে ফোন লিঙ্ক করো, সর্বত্র ফোন লিঙ্ক করতে হবে। একজন ভর্তি হতে যাবে ইনস্টিটিউটে, তার জন্য ফোন নাম্বার দাও। সব কিছু কর্পোরেটের স্বার্থে। সেই জন্য বলার যে এই যে জ্বলন্ত বিষয়গুলো আজ এর চলছে, এই জঙ্গল নির্বিচারে জঙ্গল ধ্বংসের মেতেছে। ওই এর আমাজনের জঙ্গল নিয়ে ওই বোলসোনারো, মোদির এক সময়ের বন্ধু, ওখানে অবশ্য বোলসোনারোকে জনগণ তাড়িয়েছে, লুলাকে আবার ফিরিয়ে এনেছে। সে যেভাবে আমাজনের ওপরে পৃথিবীর ফুসফুস বলা হয়, তার উপর কোপ চালিয়েছিল, কর্পোরেটদের হাতে আমাজনকে তুলে দিয়েছিল, আমাজন ধ্বংস হয়েছে খানিকটা। আর মোদি সেরকম করেছেন, এতে হাঁসদেও অরণ্যকে বেচে দিয়েছেন আদানিদের হাতে, 5,000 হেক্টর এরিয়া। ওদিকে সিঙ্গারেলু, ওখানেও 2700 হেক্টর। 31শে মার্চের পর কি ঘটবে জানি না। 31শে মার্চের পর ডেডলাইন বেঁধে দিয়েছে অমিত শাহ, 31শে মার্চের পর ভারতবর্ষের নকশাল থাকবে না, মানে ওই বস্তার এলাকায়। বস্তার হচ্ছে খনিজ সম্পদে পরিপূর্ণ, পেশা আইন রয়েছে ওখানে, বাইরে থেকে কেউ গিয়ে ওখানে জায়গা কিনতে পারবে না, ওখানে সহজে থাকতে পারবে না, আদিবাসীদের জন্য সংরক্ষিত জায়গা। জানি না, যারা 370 ধারা কাশ্মীরে বিলোপ করতে পারে তারা পেশা আইনটাকেও হয়তো বিলোপ করে দেবে, এবং গোটা বস্তারটাকে, দণ্ডকারণ্য বস্তার এই জায়গাগুলোকে, এখানকার জল জঙ্গল জমি সব এই কর্পোরেটদের হাতে বেচে দেবে। এই যে সমস্যাগুলো, সারা দেশের যে সমস্যা, মানুষের গণতন্ত্রের উপর আঘাত, ওই এসআইআরের নাম করে সঠিক দাবি তুলেছে ওই পশ্চিমাঞ্চলের আমাদের জঙ্গলমহলের আদিবাসীরা। তারা বলেছে যে আমরা এসআইআরের ফর্ম ফিল আপ করবো না। একাংশ বলেছে, ঠিকই তো বলেছে, তারা তো ওখানকার আদিবাসী। তাদের তাদের এর স্টেট গিয়ে তাদের বলছে যে তোমরা ভোটার কিনা ফর্ম ফিল আপ করে প্রমাণ দাও। একটা প্রতিষ্ঠান নির্বাচন কমিশন গিয়ে বলছে যে তুমি এত বছর হয়ে গেছে, এবার আবার তুমি ফর্ম ফিল আপ করে সমস্ত অ্যাপসের মাধ্যমে আমাদের বিএলওরা জানাবে তোমাকে, তুমি তবে আমার কাছ থেকে স্বীকৃতি পাবে। কে কাকে স্বীকৃতি দেয়? ভারতবর্ষের সংবিধান বলছে জনগণের রাষ্ট্র। দাবি তাদের বলা হয়েছে যে তোমরা আমাদের সবচেয়ে আদিম জনজাতি, তাদের আবার পরিচয় দিতে হবে, তাদের কাগজ দিতে হবে, তবে তারা ভোটার হবে। তাদের সহযোগিতা করা উচিত, আমি সম্পূর্ণভাবে সমর্থন করছি না, কিন্তু দাবিটা তো ন্যায্য তুলেছে। এই এসআইআরের নাম করে গুলিয়ে দেওয়া হচ্ছে সব কিছু। নাকি হাজারে হাজারে লাখে লাখে বাংলাদেশি ওয়েস্ট বেঙ্গল দিয়ে চলে গেছে, মিডিয়ার চিৎকার, গ্রাম নাকি ফাঁকা হয়ে গেছে, গ্রাম দেখাচ্ছে ওরা। আরে আমাদের স্বরাষ্ট্র অমিত শাহ এসে একটা মিটিং করে বলুক
যে যে সীমান্ত পেরিয়ে কতজন বাংলাদেশি চলে গেল, অমিত স্যার বলার কথা তো, শুভেন্দুকে বলার। এই যে গুলিয়ে দিয়ে বেকার সমস্যা, মূল্যবৃদ্ধির সমস্যা, শিক্ষার সমস্যা, খাদ্যের সমস্যা, খাদ্য, বস্ত্র, বাসস্থান সব কিছুর সমস্যা দেখছিলাম। মানুষের পাতায় ছাওয়া বাড়ির নিচে ভারতবর্ষের মানুষ বাস করে। এটা কি বিশ্বে, এটা কি শক্তিশালী অর্থনীতি হয়ে উঠতে চলেছে। 142 না 43 জন বিলিয়নার ছিল ওই 2014 আগে, এখন 329-এ পৌঁছে গেছে। মানে বিলিয়নার মিলিয়নারদের সংখ্যা বাড়ছে, মানে যারা লুট করছে। লুটের অর্থনীতি, লুটের সংবিধান তৈরি হয়েছে নাকি? আলাদা আর একটা সংবিধান, আর একটা আইনি ব্যবস্থা, সমান্তরাল ব্যবস্থা ভারতবর্ষের বুকে চলছে। সেটাই তো প্রমাণিত হচ্ছে। আর কিছু কিছু লুম্পেন তো লাফাবেই। ওই কর্পোরেটের টাকা আসছে, লুটের টাকা, ডিয়ার লটারির টাকা, ভেজাল ওষুধের টাকা, খনি বিক্রি করে দিয়ে সেখান থেকে দালালি খাওয়া টাকা, তাতে এই গলায় উত্তরীয় ঝুলিয়ে এই ফুল মার্কা পতাকা নিয়ে পকেটে কিছু তো পয়সা ছুঁড়ে দিচ্ছে এই ওই গেরুয়া দল। নিচের নিচের তলায় গ্রামাঞ্চলে কিছু লুম্পেন লোক, যাদের মানুষের জীবন জীবিকা নিয়ে যাদের ভাবনার কোনো অবকাশ নেই, একেবারে চরিত্রগতভাবে লুম্পেন। কারণ আমি দেখছিলাম যে ওই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে ঘটনাটা ঘটেছে ওই গীতা পাঠের দিন, যে সৌমিক হালদার নাকি ছেলেটা, সৌমিক পাল, একজন প্যাটিস একে মারধর করেছে, সে বেটার ছেলে, তার এলাকার লোক বলছে ওই বেটার ছেলে একেবারে খাঁটি লুম্পেন, মদ ছাড়া চলে না, মাংস মদ এটাই হচ্ছে রে, আর গেরুয়া পরে চলে এসেছিল ব্রিগেডে। শুভেন্দু অধিকারীকে দেখলেই তো, যেখানে শুভেন্দু অধিকারীর মতন লোক গীতা পাঠ করতে এসছে, বোঝাই যাচ্ছে যে দলটার চরিত্র কেমন। তা যাই হোক, এই সমস্ত দিয়ে ঘেঁটে দেওয়ার চেষ্টা হচ্ছে লড়াইটাকে, মানুষের মূল সমস্যাটাকে। ওরা ভাবছে এভাবেই চলবে। আমি তো বিশ্বাস, আমার দৃঢ় বিশ্বাস এই ওই আর একটা লুম্পেন সাংবাদিক আছে আর বাংলায়, ওই কি ময়ূররঞ্জন ঘোষ, এই ছেলেটা পুরো লুম্পেন হয়ে গেছে। কম বয়সে কলেজে যে পড়তো, বাম ছাত্র রাজনীতি করতো টরতো, তারপরে ইউটিউবার হয়েছিল, তারপরে গেছে আমাদের পুরো মানে লুম্পেন হয়ে গেছে, চিৎকার করছে, গীতা দেখাচ্ছে, এ দেখাচ্ছে, এই সমস্ত লিখছে টিখছে। এদের সোশ্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ব্যবহার করছে আমাদের দেশের কর্পোরেট শক্তি। হ্যাঁ, ইতিহাসের চাকাকে এভাবে পিছনের দিকে গড়িয়ে দেওয়া যায় না। আর কর্ণের রথের চাকা মাটিতে গেঁথে গিয়েছিল, কর্ণ নিহত হয়েছিলেন, সেটা উপাখ্যান। ইতিহাসের চাকা মাটিতে গেঁথে যায় না। এটা এটা ঘটবে না আর কি, পরাজয় অবশ্যম্ভাবী, আজ হোক কাল। কিন্তু আমাদের যারা সোশ্যাল মিডিয়ায় যারা সক্রিয়, তাদের এগুলো বলার আছে মানুষকে। রিল আসছে, ওয়েস্ট বেঙ্গলের অবস্থা খুব খারাপ, ওয়েস্ট বেঙ্গলের সোশ্যাল মিডিয়ার অবস্থা খুব খারাপ। বিহারে তো, বিহার, উত্তরপ্রদেশ, এখানেও তো ওই যে ওয়ান শাটার কাট্টা, তার মুখোমুখি দাঁড়িয়েও ওই দুর্নীতির বিরুদ্ধে প্রচুর হচ্ছে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের তো সাংবাদিকরা, মেন স্ট্রিমের সাংবাদিকদের ম্যাক্সিমামটা সিদ্ধারা বিকিয়ে দিয়েছেন কি। আর ইউটিউব যেগুলো চলে, আমার পরিচিত ওই সেই কি শ্যামপুর টিভি, উলুবেড়িয়া টিভি আছে, এরা চোর গাঁটকাটাদের সংবাদই বেশি করে। আর যেগুলো দেয়, কোথাও কার্তিক পুজো হচ্ছে, কোথাও লক্ষ্মী পুজো হচ্ছে, কোথাও কেউ একটা ফুটেজ খাওয়ার জন্য দুটো গাছ লাগিয়ে দিল, এরা এগুলো দেয়। মানুষ ঘর পায়নি, পলিথিনের নিচে বাস করছে, মানুষ হাসপাতালে পৌঁছতে পারছে না, আবার হাসপাতালে গেলে ডেড বডি ফিরে আসছে, মানুষ নার্সিংহোমে গিয়ে সর্বশান্ত হচ্ছে। পশ্চিমবঙ্গের ইউটিউবাররা এই সব খবরাখবর করার মতন, সিদ্ধানা সোজা রাখার মতন জায়গাতে নেই, যারা ইউটিউব করে আর কি, ইউটিউব চ্যানেল যারা খুলে বসেছে। কিন্তু প্রচুর মানে স্বেচ্ছা উদ্যোগে প্রচুর বামপন্থী প্রগতিশীল মানুষজন সোশ্যাল মিডিয়াতে কাজ করছেন।
অত্যন্ত ভালো ভালো কাজ করছেন, বলছেন টলছেন, কিন্তু সেগুলো নিশ্চিতভাবে কিছু মানুষের কাছে পৌঁছচ্ছে, পৌঁছবেও। মানুষ তার প্রয়োজনটাই খুঁজে নেবে, অপ্রয়োজনটাকে দুপায়ে মারিয়ে যাবে। এটাই, এটা বিকাশ ধারা, মানে সমাজ বিকাশের ধারাটাই হচ্ছে এরকম যে উম, আহ, মানুষ তার প্রয়োজনটাকে খুঁজে নেবে, আর যেটা অপ্রয়োজনীয় সেটাকে মারিয়ে চলে যাবে। দ্বন্দ্বের দ্বন্দ্ব তত্ত্ব অনুযায়ী, মানে দ্বন্দ্বতত্ত্ব অনুযায়ী এই প্রাচীনতার কোনো জায়গা নেই। প্রাচীনতাকে মানে শেষ হয়ে যেতে হবে, তার জায়গায় নতুন জায়গা নেবে। নতুন মানে নেতিবাচক কিছু না, ইতিবাচক হতে হবে তাকে। আর নেতিবাচক যেগুলো আমরা চোখের সামনে দেখতে পাই, এগুলো হচ্ছে ওই কমা, সেমিকলন, এই ধরনের আর কি। যাই হোক, এটুকু বলার ছিল। ভালো থাকবেন সবাই। আর সোশ্যাল মিডিয়ায় যারা প্রগতিশীলতার পক্ষে, রাষ্ট্র ব্যবস্থার এই যে নয়া ফ্যাসিস্ট যে রাষ্ট্র ব্যবস্থা, তার বিরুদ্ধে যারা লড়ছেন, তাদের লাল সেলাম।